হিমাচল প্রদেশের কিন্নর জেলার একেবারে শেষ প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,320 ফুট উচ্চতায় অবস্থিত ভারত ও তিব্বত সীমান্তের শেষ জনবসতিপূর্ণ গ্রাম ছিটকুল। চারিদিকে বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গ, সবুজ উপত্যকা আর পাশ দিয়ে বয়ে চলা স্বচ্ছ নীল বাস্পা নদী, সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। এই ছিটকুল যতটাই না সুন্দর, তার থেকেও আরো বেশি সুন্দর এখানে পৌঁছানোর যাত্রাপথ। আজ আমরা ঘুরে দেখব এই ছবির মতো সুন্দর গ্রাম, অনুভব করব এখানকার নির্মল পাহাড়ি পরিবেশ। হাজার হাজার ভ্রমণ পিপাসু প্রতি বছর কেন ছুটে আসেন ছিটকুলে, আর কেন একবার এলে এই জায়গার প্রেমে পড়ে যেতে হয়, সেই অভিজ্ঞতাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সারাহানে, চলছে আমাদের স্পিটি এপিসোড। আজকে স্পিটি এপিসোডের তোমাদের সঙ্গে শেয়ার করবো থার্ড ভিডিও, তৃতীয় পর্ব। সারাহান থেকে আজকে আমরা বেরিয়ে পড়ছি ছিটকুলের উদ্দেশ্যে। তো আজকের পর্বটা মেনলি উদ্দেশ্য থাকবে ছিটকুলকেই তোমাদের সম্পূর্ণরূপে দেখানো। তো এখন আমরা চেক আউট করছি সারাহান থেকে। এখান থেকে আমরা যাত্রা শুরু করবো ছিটকুলের উদ্দেশ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আগের পর্বটা ছিল সারাহান নিয়ে, আর এবারে পর্বটা থাকবে পুরোপুরি সারাহান থেকে ছিটকুল পৌঁছানো হবে। আর ছিটকুল কেমন লাগবে সেই পুরো ব্যাপারটা তোমাদেরকে ছিটকুলটাই দেখাবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এই যে আমাদের সারাহান থেকে আমরা এখন চেক আউট করছি। আর এই হচ্ছে আমাদের লাগেজ বাঁধা হয়ে গেছে, দাদা লাগেজ বাঁধছে, সবাই ওয়েট করছি। এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সোজা ছিটকুল। সঙ্গে কিছু সাইট সিইং থাকবে, অবশ্যই দেখতে থাকো। আর এখান থেকে আরেকবার দেখে নাও, এই হচ্ছে সারাহান থেকে তুষারাবৃত পর্বত শৃঙ্গ। অসাধারণ জায়গা সারাহান। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কিন্নর গেট, মানে এখান থেকে কিন্নর ডিস্ট্রিক্টটা শুরু হলো। তো সারাহান থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো এখানে আসতে। আমি তোমাদের দেখাচ্ছি এন্ট্রি পয়েন্টটা। এটা হচ্ছে কিন্নরের এন্ট্রি পয়েন্ট। আর এরপরে পড়বে হচ্ছে রক টানেল, যেটা খুবই বিখ্যাত। এই হচ্ছে কিন্নর গেট, এখান থেকে কিন্নর ডিস্ট্রিক্টটা শুরু। লেখা রয়েছে ওয়েলকাম কিন্নর গেট। আর চারিদিকের ভিউটা হচ্ছে এরকম অসাধারণ। এর নিচ থেকে বয়ে যাচ্ছে শতদ্রু নদী, যেটাকে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় সুতলেজ। অসাধারণ। জলের রঙটা একবার জুম করে দেখাই, একদম আমাদের তিস্তার রং যেরকম সেই টাইপের। তো এই হচ্ছে কিন্নর গেট। এখান থেকে আমরা বেরিয়ে যাব সামনের দিকে, সেখানে পড়বে রক টানেল। আলটিমেট এখন এসে পৌঁছালাম হচ্ছে রক টানেল, যেটা কিন্নরের বিখ্যাত টানেল স্পট বা রাস্তা। অসাধারণ, মানে ভয়ঙ্কর একটা জায়গা। ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোডস। চলে এসেছি সেইখানেই, টানেল গেট। কেমন লাগছে? খুশি, অসাধারণ লাগছে। যাচ্ছি সেদিকে, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রাস্তা, আর এখানে খুব সাবধানে যেতে হয়। একটু সাইডে যা, একটু সাইডে যা। এই হচ্ছে রক টানেল গেট। এত বড় পাথরটা মাঝখান দিয়ে কেটে এরকমভাবে রাস্তা বানানো। তো এই হচ্ছে রক টানেল। আমি সামনের দিকে একটু এগোই। এরকম মাঝখানটা পুরো পাথর কেটে তৈরি করা। আর এই রাস্তা, এই হচ্ছে উপরটা পুরো পাহাড়, আর মাঝখানটা কেটে রাস্তা বানানো। খুব ডেঞ্জারাস জায়গা। এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো ভালো না, যে কোনো সময় উপর থেকে ল্যান্ডস্লাইড হয়, পাথর পড়ে, ছোট বড় সব রকম মিলিয়েই। তো বেশিক্ষণ এখানে থাকার চেষ্টা করো না, তাড়াতাড়ি ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে ড্রাইভাররাই তোমাদেরকে বলে দেবে। কিন্তু এখানকার খালি একবার অবস্থা দাও, কীরকম ভিড়। সবাই এসে ছবি তুলছে এখানে, প্রচণ্ড ভিড়। কি অসাধারণ জায়গা, মানে ভাবা যায় এরকম একটা পাহাড়ের মাঝখান থেকে টানেল করে রাস্তা করা, আর ওপরে এটা কিন্তু পুরো ঝুলছে, মানে হ্যাঙ্গিং।
ওপরে কোনো কাঠামো নেই, পাথরটা পুরো ঝুলছে মাঝখানে। এখানে রাস্তাটা খালি অবস্থা দেখো, অর্ধেক ধসে নিচে নেমে গেছে। গার্ডটা তো পর্যন্ত আছে, আর বাকিটা এখান থেকে ধসে গেছে নিচে। ডেঞ্জারাস জায়গা। এই হচ্ছে হিমাচলের বাস, এখান থেকে সোজা চলে যাচ্ছে ছিটকুল এই রক টানেল হয়ে। এখন আমরা এসে পৌঁছালাম রক টানেল পেরিয়ে, এবার আমরা এসে পৌঁছালাম তারান্ডা দেবীর মন্দিরে। এই মন্দিরের এখানে প্রথাগত অনুযায়ী মানে এই রুটে যারাই যায় বা ট্রিপ হোক, যারা ট্রাভেল করে ড্রাইভার, সবাই এখানকার মানুষরা এই মন্দিরে নমস্কার করে আশীর্বাদ নিয়ে তারপর তাদের যাত্রা শুরু করে। হ্যাঁ, যেহেতু এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস রোড, এইখানে তারা সবাই নমস্কার নিয়ে এখানে প্রার্থনা করে আগে যায় যাতে তাদের যাত্রাটা শুভ হয়। তো চলো তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে সামনে তারান্ডা দেবীর মন্দির, এখানে সব টুরিস্টই দাঁড়ায়, অনেক ভিড় হয়েছে। টুরিস্ট থেকে শুরু করে লোকালস সবাই এখানে দর্শন করতে আসে। এই হচ্ছে মন্দির, খুব জাগ্রত মন্দির। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তারান্ডা দেবী মন্দির থেকে কারছাম ড্যামের পথে যাত্রা শুরু করতেই হিমাচল প্রদেশের পাহাড়ি সৌন্দর্য যেন এক নতুন রূপে ধরা দেয়। একদিকে আকাশ ছোঁয়া পাথুরে পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এই যাত্রাকে করে তোলে আরও রোমাঞ্চে ভরপুর। পথে এগোতে এগোতে চোখে পড়ে শতদ্রু নদীর গর্জন, আর পাহাড় কেটে তৈরি করা ঐতিহাসিক হিন্দুস্তান তিব্বত সড়কের বিস্ময়কর দৃশ্য। কিছুক্ষণ পরেই সামনে আসে কারছাম ড্যাম, যেখানে শতদ্রু ও বাষ্পা নদীর মিলনস্থলের কাছাকাছি জলবিদ্যুৎ প্রকল্প পাহাড়ি প্রকৃতির সঙ্গে এক অপরূপ বৈপরীত্যের সৃষ্টি করেছে। এখন এই সময় আমরা এসে পৌঁছেছি কারছাম ড্যাম, টুয়ার্ডস ছিটকুল এটা পড়ে। এই কারছাম ড্যাম পেরিয়ে আমাদেরকে যেতে হবে ছিটকুলের দিকে। কারছাম ড্যামে হচ্ছে শতদ্রু নদী আর কারছাম নদী এখানে এসে মিলছে, তো এখানে তাই জন্য বাঁধ দেওয়া আছে। এই বাঁধের এই যে ড্যামটা, এই ড্যাম থেকে এই জলটাকে ইউজ করেই ওরা টারবাইন ঘুরিয়ে এখান থেকে বিদ্যুৎ তৈরি করে। তো চলো তোমাদের দেখাই। এই যে এই বাঁ দিকটার থেকে আসছে শতদ্রু নদী, আর এই ডান দিকটা থেকে আসছে বাষ্পা নদী। এই দুটো নদী এখানে মিলিয়ে এইখানটাতে এই কারছাম ড্যামে জলটা আটকে রাখা হয়েছে। তো এই জলটা ইউজ করে এখানে জলবিদ্যুৎ তৈরি করা হয় টারবাইন ঘুরিয়ে। অসাধারণ জায়গা, আর দূরে ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব ছিটকুলের দিকে, আর সামনেই আগে পড়বে সাংলা। আমরা তো সাংলায় স্টে করব না, আমরা ছিটকুলে স্টে করব। তো এই যে বাদিকের রাস্তাটা ধরো হচ্ছে সাংলা। কারছাম ড্যাম পেরিয়ে শুরু হয় সাংলা উপত্যকার এক অসাধারণ পাহাড়ি পথযাত্রা। একদিকে সুউচ্চ পাথুরে পাহাড়, অন্যদিকে গর্জন করতে করতে বয়ে চলা বাষ্পা নদী। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, গভীর খাদ, আর চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, প্রতিটি মুহূর্ত যেন রোমাঞ্চ আর বিস্ময়ে ভরা। যতই সাংলার দিকে এগিয়ে যাবেন ততই বদলে যেতে থাকবে প্রকৃতির রূপ। সবুজে মোড়া উপত্যকা, আপেল বাগান আর তুষার ঢাকা পর্বতশৃঙ্গ আপনাকে স্বাগত জানাবে অনন্য হিমালয়ান অভিজ্ঞতায়। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কামরু ফোর্ট। এটা হচ্ছে সাংলায়। আমরা যেহেতু সাংলায় থাকবো না, তো সাংলায় কামরু ফোর্টকে আমরা সাইট সিং হিসেবে করে এখান থেকে বেরিয়ে যাবো ছিটকুল। তো চলো এবার যাই কামরু ফোর্টের উদ্দেশ্যে। আর এটা কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে, অনেকটা খাড়াইয়ে আছে, অনেকটা ওপরে। এখান থেকে সিঁড়ি ধরে হেঁটে হেঁটেই উপরে উঠতে হবে, এখানে গাড়ি যায় না। তো যারা যারা একটু হেলথ কনসিয়াস, মানে একটু অসুবিধা আছে পায়ে হাঁটার, তারা এটাকে স্কিপ করতে পারো। চলো আগে দেখি, ঘুরে আসি কীরকম লাগে, তারপর তোমাদেরকে বলছি যাওয়া যায় কি যায় না। এই হচ্ছে কামরু ফোর্টে যাওয়ার গেট। তো এইখান থেকে আমাদের এখন কাইন্ড অফ ট্রেকিং করতে হবে। এগুলো সব আপেল বাগান, আর এদিকে একজন গিরগিটি উকি মারছে। এই যে চলে গেল, এই যে এটা পুরোপুরি আপেল বাগান, ছোট ছোট সব আপেল হয়েছে।
ভর্তি আপেল গাছ। এই হচ্ছে কামরূপ ফোর্টে যাওয়ার সিঁড়ি। এখান থেকে মোটামুটি 150টার মতো সিঁড়ি আছে বললো, একটু উপরে। পায়ে যদি ব্যথা থাকে তাহলে না আসাই বেটার, আর না হলে অবশ্যই আসুন, এটাকে মিস করবেন না। চলে আসলাম মন্দির চত্বরে, পাশেই ফোর্ট আছে। এই হচ্ছে মন্দিরের গেট, অসাধারণ কাঠের কাজ করা। এই হচ্ছে বদ্রী বিশালজির মন্দির। পাশেরটা ফোর্ট হবে। তো মন্দিরের সামনে থেকে এরকম রাস্তা করা আছে ফোর্টে যাওয়ার। এই যে গেট, এই আলটিমেটলি পৌঁছালাম কামরূপ ফোর্টে। অনেকটা উপরে, অনেকগুলো সিঁড়ি বেয়ে আসতে হলো। কাঠের কাজ করা দরজা। সাংলা উপত্যকার সবুজ পাহাড়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৫০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন কামরু ফোর্ট। একসময় এই কামরু ছিল প্রাচীন বুশিহর রাজ্যের রাজধানী। কাঠ ও পাথরের অনন্য পাহাড়ি স্থাপত্যে নির্মিত এই দুর্গ আজও হিমাচলের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির নীরব সাক্ষী হয়ে আছে। দুর্গের ভেতরে রয়েছে দেবী কামাখ্যার পবিত্র মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী আগে দেবীর মূর্তি পূর্ব ভারতের কামাখ্যা থেকে এখানে আনা হয়েছিল। আজও স্থানীয় মানুষ গভীর ভক্তি ভরে দেবীর আরাধনা করেন। কামরু ফোর্টের চূড়ায় উঠে চারিদিকে তাকালে চোখে পড়ে মনোমুগ্ধকর সাংলার উপত্যকা, বরফ ঢাকা হিমালয়ের শৃঙ্গ এবং বয়ে চলা বাষ্পা নদীর অপরূপ দৃশ্য। ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মেলবন্ধন এই কামরু ফোর্ট। তো এখন আমরা কামরু ফোর্ট দেখে নেমে যাচ্ছি। আর কামরু ফোর্ট নামার পথে এই যে চারিদিকে শুধু আপেল বাগান। এই সাংলা হচ্ছে বিখ্যাত তার আপেলের জন্য। এখানে প্রচুর আপেল চাষ হয়, প্রত্যেক বাড়িতেই আপেল গাছ আছে, প্রচুর আপেল গাছ প্রতিটা বাড়িতে। এখানকার আপেল বিখ্যাত। কিন্নর ডিস্ট্রিক্ট, এই কল্পা, সাংলা, এই সমস্ত জায়গার আপেল খুবই বিখ্যাত। তো এটা হচ্ছে পুরো আপেল বাগান। আর কয়েক মাস বাদে এখানে সব আপেল লাল হয়ে থাকবে। চলো এবার নিচে গাড়ি ওয়েট করছে, গাড়ি থেকে উঠে পড়ি, সোজা ছিটকুল এখান থেকে। এখন এসে পৌঁছালাম হচ্ছে সাংলা মার্কেটে। এখানে আমরা লাঞ্চ করব। সাংলায় আমাদের স্টে নেই, তাই সাংলায় লাঞ্চটা করে বেরিয়ে যাবো ছিটকুলে। এটা হচ্ছে সাংলা মার্কেট, বেশ জমজমাট এরিয়া, সব রকম দোকান আছে, পার্কিং আছে, সব কিছু আছে এখানে, সব অ্যাভেলেবেল, নানান রকমের দোকান আছে। আর আমরা যাচ্ছি এই ক্যাফেটায় ঢুকছি, টিবেটিয়ান ক্যাফে এটা একটা। চলো এখানে গিয়ে লাঞ্চটা করে নিই। তো যারা যারা সাংলায় স্টে করবে তোমরা এখানে এক্সপ্লোর করতে পারো। আচ্ছা, আমরা এই টিবেটিয়ান ক্যাফেতে এসে অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর ওদিকে ও খাচ্ছে চিকেন স্যুপ, আর চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, ওটা আসছে, এখনও আসেনি। তো আসলে খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো ছিটকুল। তো এখন লাঞ্চ করলাম, তোমাদের দেখালাম। একটা টিবেটিয়ান ক্যাফে থেকে একটু লাঞ্চ করলাম। আর লাঞ্চ করে পাশেই রয়েছে একটা মিষ্টির দোকানে, যে আমার পিছনে। এখানে সবাই একটু মিষ্টি জাস্ট ট্রাই করার জন্য ঢুকেছি কীরকম খেতে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মিষ্টি পাওয়া যায় এখানে। দাঁড়াও, হচ্ছে মিষ্টির দোকান সাংলা মার্কেটে, বিভিন্ন রকমের মিষ্টি এখানে আছে। গোলাপ জামুন রয়েছে, পেড়া রয়েছে, আরও বিভিন্ন রকমের সন্দেশ পাওয়া যাচ্ছে। এই এসে দোকান, আর এদিকে কিছু নিমকি টাইপের জিনিস রয়েছে। এই যে আমরা এখন এই মিষ্টি খাচ্ছি। শুভ, দই কেমন খেলি? ভালো, 100 গ্রাম 10 টাকা, অনেক সস্তা। আর উপরটা সবথেকে দইয়ের উপরটা হচ্ছে সর মালাই টাইপ। হ্যাঁ, খুব সুন্দর দেখলাম, দারুণ দারুণ। মানে অন্য আমাদের ওখানে যে দইয়ের যে ভারে দেয় ওই মুশকিলে না, এখানে বেশ সর আছে ভালো। সরটা বেশ মোটা, মোটা মানে ক্ষীর টাইপ। যারা যারা বলেন যে এটা ইয়াকের, এটা পুরোপুরি ভুল ধারণা। এটা কোনো ইয়াকের না, গরুর দুধের, নর্মাল গরুর দুধ। তো আমরা এই মিষ্টিগুলো এখন খেয়ে নিই। সাংলা থেকে ছিটকুলের এই প্রায় 24 কিলোমিটারের পথটাই যেন পুরো ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ। একদিকে আকাশ ছোঁয়া পাহাড়, অন্যদিকে গর্জন করতে করতে বয়ে চলা নীলাভ বাষ্পা নদী। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা, মাঝে মাঝে কাঠের ছোট্ট সেতু।
আপেল বাগান আর মনোমুগ্ধকর গ্রাম, প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করে রাখার মতো। যতই ছিটকুলের দিকে এগিয়ে যাওয়া হয় ততই প্রকৃতির সৌন্দর্য আরও মোহময় হয়ে ওঠে। মোটামুটি এখন আমরা এসে পৌঁছে গেছি ছিটকুল, এখান থেকে আর 1 কিলোমিটার, বেশি দূরে নয়। তো অসাধারণ জায়গা, এখনও যদি আমরা পুরোপুরি পৌঁছাইনি, 1 কিলোমিটার এখনও বাকি। এখানে একটা ছিটকুলের সাইনবোর্ড রয়েছে যেটা মোটামুটি ভাইরাল, সবাই এখানে এসে ছবি তোলে। সেখানে এসেই পৌঁছলাম, আর আশেপাশে পুরো ভ্যালি অসাধারণ, পাশ থেকে বাঁশপা নদী বয়ে যাচ্ছে, সেগুলো তো দেখাবোই তোমাদেরকে। তো চলো এখন এখানে একটা ছবি তুলে নিই কয়েকটা, আর আশেপাশের চিত্রটা তোমাদেরকে একটু দেখাই। চলো, এই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, আর আশেপাশের ভিউ হচ্ছে এইরকম, নিচ থেকে এরকম বাঁশপা নদী চলে যাচ্ছে, বাঁশপা নদী বইছে নিচে, দূরে এরকম বরফ ঢাকা পাহাড়, মাঝখানে ভ্যালি, এদিকেও বরফে ঢাকা পাহাড়, অসাধারণ পাইনের জঙ্গল এদিকে। আর এই সামনে ছিটকুলের যে লেখাটা রয়েছে সেইটা এখানে, এই যে ওয়েলকাম টু ছিটকুল। এখানে সবাই ছবি তুলছে, ও এখন ছবি তুলবে। ঠান্ডা লাগছে? হ্যাঁ লাগছে। ছিটকুলে ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। এখানে মোটামুটি এখন দেখলাম 10 না 9 রয়েছে, আর এদিকে অসাধারণ ভ্যালিটা। এখন আমরা এসে পৌঁছালাম ভারত তিব্বত সীমান্তে, ভারতের শেষ গ্রাম ছিটকুল। আর ছিটকুলেরই একদম শেষ যে ধাবা, সেই বিখ্যাত ধাবা, তার সামনে আমরা এখন এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ভারতের শেষ ধাবা, ইন্দো তিব্বত সীমান্তের শেষ ধাবা। এই যে এটা মোটামুটি ভাইরাল, পুরো নেট দুনিয়া এটা ভাইরাল আছে, সবাই খাওয়া দাওয়া করে এখানে এসে। এটা হচ্ছে ছিটকুলের লোকাল গ্রাম, সব কাঠের বাড়ি, একদম মোটা মোটা কাঠের গুঁড়ি দিয়ে বানানো। অনেক গেস্টই এদিকে ঘুরছে, অনেক টুরিস্ট, পাথর দিয়ে গাঁথনি দেওয়া। কাঠের বাড়ি সব। আর পিছনের ভিউটা অসাধারণ, এরকম পাহাড় পিছনে, এখানে খেলছে সবাই, ছোট একটা মাঠ। এদিকে একটা মন্দির রয়েছে ছিটকুলে, দারুণ সুন্দর, বাট বন্ধ এখন মন্দিরটা, কাঠের কাজ করা। খুব সুন্দর। এটা কিন্তু ওই খামরু ফোর্টের মতনই, দেখ কি হ্যাঁ, এইখানকার স্ট্রাকচারটা সেমই সব জায়গার, কাঠ দিয়ে, কাঠের কাজ করা, সমস্ত মন্দিরেই তাই। খুব সুন্দর। এই দেখো, এত সুন্দর কাঠ খোদাই করে তৈরি করা। এই হচ্ছে মন্দিরের মেন গেট, বাট এখন বন্ধ রয়েছে। শিরোমণি মাতা দেবী মন্দির, এখানে যা লেখা রয়েছে। খুব সুন্দর, অসাধারণ কাজ করা কাঠের। তো এটা দেখে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব সামনের দিকে। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম ছিটকুল। আর ছিটকুলে আমাদের যে স্টে, আমরা স্পেশালি ছিটকুলের টেন্টে স্টে করবো বলে বুকিং করেছিলাম। এখানে অনেক নিচে হোটেলও আছে, বাট আমরা স্পেশালি এখানে টেন্টে থাকবো বলেই বলেছিলাম। তো সেই হিসেবেই এখানে বুকিং করেছি ছিটকুল দেভ ক্যাম্প। এটা হচ্ছে এখানকার খুব নামকরা একটা ক্যাম্প, একদম লাস্টের দিকে এটা, মোটামুটি এখান থেকে সামনের দিকে বর্ডার, তারপর আর কিছু নেই। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের দেভ ক্যাম্পটা কেমন, আর আমাদের ক্যাম্পের যে টেন্টটাও কেমন তোমাদেরকে দেখাই। চলো, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই সামনের থেকে রাস্তা থেকে উপরের দিকে উঠে এই হচ্ছে দেভ ক্যাম্প। দুটো পাকা কটেজ আছে, আর বাদ বাকি এখানে সব এরকম টেন্ট, সুইচ টেন্ট পরপর। এগুলো হচ্ছে সব সুইচ টেন্ট। তার মধ্যে এই প্রথম দুটো টেন্ট হচ্ছে আমাদেরকে দিয়েছে। এই একটা টেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে খুলে, এরকম সুন্দর, এখানটা থেকে এই ঢুকে এই হচ্ছে টেন্ট।
ডাবল বেড রয়েছে, এখানে মোটামুটি 3 জন শুতে পারবে। ডাবল ব্ল্যাঙ্কেট আছে। এটাই আলো। হ্যাঁ, আর ডাবল ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে। বেশি হয় না। আর আলো কমই হবে এখানে, তোর ইসের জন্য ইলেকট্রিকের একটু এখানে ঘাটতি থাকে যেহেতু ক্যাম্প। আর ঠান্ডা লাগছে। দুটো চেয়ার রয়েছে, আর ওদিকে একটা টেবিল দিয়ে দিয়েছে। আর ওইদিকে টয়লেটটা একবার দেখি, আমার ঠান্ডা লাগবে না। টয়লেটটাও দেখে নিচ্ছি। টয়লেটের মধ্যে রয়েছে, টয়লেটের পিছনে এরকম গাঁথনি দেওয়াই রয়েছে, অসুবিধা নেই। ওয়েস্টার্ন টয়লেট, কল রয়েছে, এদিকে বেসিনও রয়েছে, তো অসুবিধা হবে না কোনো। আর এই হচ্ছে ওপরটা। একটা রাতের জন্যই আমরা এখানে থাকবো, কোনো প্রবলেম নেই। একটা রাত কাটিয়ে কালকে আবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। আমরা যে এইখানটা এসছি, এই ছিটকুলে, একটা অসাধারণ জায়গা। মানে এইখানে তোমরা যারা যারা আসবে তারাই বুঝতে পারবে। ছবিতে দেখলে তো ভালো লাগছেই, বাট যারা সামনে এসে দেখবে তাদের জন্য স্পেশালি বলছি, খুব তাড়াতাড়ি প্ল্যান করো আর চলে আসো। মানে অসাধারণ জায়গা, না আসলে বুঝতে পারবে না। এই দিক থেকে সামনের দিকে গেলে হচ্ছে ভারত আর তিব্বতের সীমান্ত, কিছুটা গেলে তারপর কোনো ক্যাম্প নেই, সেখানে বর্ডার এরিয়া সব, ওইটাই লাস্ট। মানে এটা হচ্ছে ইন্ডিয়া আর তিব্বত সীমান্তের একদম শেষ ভিলেজ, মানে শেষ গ্রাম ছিটকুল। তো এরপরে আর কিছু নেই, এরপরে হচ্ছে আর্মি পোস্ট সব কিছু। তো সেইখানটাতে আর কোনো টেন্ট নেই, আমাদের টেন্টটা মোটামুটি এই লাস্টের দিকে, এরপরে জাস্ট একটা মতো হয়তো ক্যাম্প রয়েছে। আর এইখানেই আমরা আজকে থাকবো, আজকে নাইট স্টে করবো। এখন এসে আমরা পৌঁছালাম, সেই সকালবেলা বেরিয়েছিলাম, সকালে 10টার সময় আমরা বেরিয়েছিলাম সারাহান থেকে। সারাহান থেকে বেরিয়ে এখন বাজে বিকেল 5টা। এতক্ষণ সময় লাগলো আমাদের ছিটকুলে আসতে। পথে একটু সাংলায় আমরা তোমাদের দেখালাম যে লাঞ্চটা করেছিলাম, তারপরে ডাইরেক্ট এখানে চলে এসেছি। রাস্তা ছিটকুলের রাস্তা একটুখানি খারাপ আছে, বাদবাকি রাস্তা ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি। অফরোডিং ছিল একটু ছিটকুলের ওখানটায়, এবড়ো খেবড়ো রাস্তা, তাছাড়া কোনো অসুবিধা হয়নি। তো এই এখন আমরা জাস্ট এসে পৌঁছলাম। আর আশেপাশের ভিউটা তোমাদেরকে একবার দেখাই, আমাদের এই যে টেন্টের আশেপাশের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। দেখো, এই হচ্ছে এই মুহূর্তের ভিউ। এখন বাজে বিকেল 5:30, এখনও এত সানলাইট। আর নিচ দিয়ে এই যে বয়ে চলেছে, এইটা হচ্ছে বাসপা নদী, এই বাসপা নদী যাচ্ছে এটা। এই হচ্ছে পাহাড়, বরফাবৃত পাহাড়, এদিকেও পাহাড়, চূড়ায় বরফ রয়েছে। আর সামনে এই পাহাড়টায় তো প্রচুর বরফ, এদিকেও অসাধারণ। আর এখান থেকে আমাদের একটা টেন্ট শুরু। এই দুখান হচ্ছে পাকা কটেজ, আর এদিকটা সব টেন্ট। আমরা এখন ছিটকুলে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। ইভিনিং এখন কটা বাজে? 6:10। কেউ দেখে বলবে মনে হচ্ছে দুপুর 2:30 বাজে। মারাত্মক সূর্যের আলো, সানগ্লাস পরে থাকতে হচ্ছে। সূর্য মোটামুটি অস্ত যেতে এখন অনেক দেরি আছে। আর এই এখন আমরা যাচ্ছি একটু নিচের দিকে, দেখা যাক বাসপা নদীকে একটু ছুঁয়ে দেখা যায় কিনা, কেননা এটা অনেকটা তাহলে স্নানের জন্য একটা চেষ্টা করবে বলছে। মারাত্মক ঠান্ডা, তার মধ্যে ওরা চেষ্টা করবে বলছে, দেখা যাক কি করা যায়। কিন্তু অসাধারণ লাগছে, মানে লোকেশনটা দুর্দান্ত লোকেশন, ক্যাম্পটাও দারুণ লোকেশন। এখন আমরা সামনের দিকে একটু এগোচ্ছি, আর নিচে এই যে বাসপা নদী, এই যে দারুণ স্রোতে বয়ে যাচ্ছে বাসপা নদী, এঁকে বেঁকে বয়ে চলেছে ওইদিকে। এখন জল কম, যদিও বর্ষাকালে আরও জল থাকে। এই নদীটাই সেই কারছাম ড্যামের ওখানে গিয়ে মিলেছে, শতদ্রু নদীর সাথে গিয়ে মিলেছে কারছাম ড্যামে এই বাসপা নদী। এই ছিটকুলে কিন্তু একদম ন্যাচারাল ক্লিনেস্ট অক্সিজেন এখানেই পাওয়া যায়, এটা কিন্তু মানে প্রমাণিত। মানে এইখানে এসে যারা যারা শ্বাস নেবে তাদের মধ্যে কোনো পলিউশন ঢুকবে না। আর সত্যিই তাই, এখানে চারিদিকে নেচার একদম ভরে ভরে, পুরো গ্রিনারি চারিদিকে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন আছি ছিটকুলে, তোমরা সবাই জানোই। তো ছিটকুল থেকে এখন প্রচণ্ড ঠান্ডা, দেখে বুঝতেই পারছো। টেম্পারেচার মোটামুটি 5 কি 4 এরকম হবে, আর মারাত্মক ঠান্ডা হাওয়া, থাকা যাচ্ছে না। একটু পরে ডিনারে যাব, 8:30 9টা নাগাদ ডিনার লাগিয়ে দেবে, ডিনারে যাব। তো এখন আমরা এই ক্যাম্পের বাইরে, মানে টেন্টের বাইরে দাঁড়িয়ে মিল্কি ওয়ে দেখছি। রাতের আকাশে আকাশ ভর্তি তারা, একদম ক্লিয়ার স্কাই। জানি না ক্যামেরা আসবে কি না, বাট তোমরা যারা যারা আসবে ছিটকুলে, এসে তোমাদের মন ভরে যাবে, মানে মুগ্ধ হয়ে যাবে। জাস্ট আকাশের দিকে তাকিয়ে মানে চোখ সরাতে পারবে না, অসাধারণ। আমি একবার দেখাচ্ছি, দেখো। রাত্রিবেলা আমাদের ক্যাম্প, সামনের দিকটা হচ্ছে মার্কেট, ওই লাইট জ্বলছে, আর তার পিছনে এদিকে সব পাহাড়, ওই যে আকাশে এগুলো হচ্ছে তারা, এগুলো হচ্ছে সব তারা।
আর পিছনে এই দিকটাতে পাহাড় আছে, ওগুলো দেখা যাচ্ছে না এখন। আর এখানে যে চাঁদ উঠেছে। আমি কয়েকটা মিল্কি ওয়ের ছবি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। এখন বাজে রাত 9:30। ছিটকুলে মারাত্মক ঠান্ডা, 2 ডিগ্রি চলছে এখন, রাত্রের দিকে মাইনাসে নামতে পারে। তো এইখানেরই ক্যাম্পের ডিনারের জন্য জায়গা করা আছে, ওখানে আমরা ডিনার করতে যাচ্ছি। নাক পুরো ফেটে যাচ্ছে। মারাত্মক ঠান্ডা, ডিনার করার জন্য ক্যাম্প করা আছে এখানে, টেন্ট করা। এইখানটাতে আমরা ডিনার করব। এই টেন্টের ভেতরেই ডিনারের ব্যবস্থা, এখানে ডাইনিং রুম করা। এই যে বাহ, এ তো মারাত্মক ব্যবস্থা। অ্যাডভেঞ্চার হ্যাঁ, অ্যাডভেঞ্চার। টেবিল ব্যবস্থা করে দিয়েছে। তো আমাদের ডিনার যা দিয়েছে আজকে ছিটকুলে, এই হচ্ছে হাত রুটি, ওদিকে রাইস রয়েছে, জিরা আলু, পনির দিয়েছে এদিকে, এদিকে ইয়েলো ডাল, এটা হচ্ছে মটর ডাল, এই ছোলার ডাল আছে, এটা ছোলার ডাল। হ্যাঁ, এবার আমরা খেতে বসবো। এই যে সব খেতে বসে গেছে, মারাত্মক ঠান্ডা, ঠান্ডায় সব জমে যাচ্ছে। এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখন যার যার টেন্টে ঢুকে যেতে হবে। গুড মর্নিং ফ্রম ছিটকুল। কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, জাস্ট উঠলাম, এখন বাজে সকাল 7টা। তো এই হচ্ছে এখন সকালের ভিউ। সানরাইজ অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 5টার সময়, তাড়াতাড়ি সানরাইজ হয়। আর এই হচ্ছে এখনকার ভিউ, অনবদ্য জায়গা, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এদিকে পুরো বরফাবৃত পাহাড়, দারুণ লাগছে। কালকে রাতের টেম্পারেচার ফল করেছিল মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি, আর মাঝরাতে -1 মতো ছিল। রাতে ঘুম মোটামুটি ভালোই হয়েছে, বাট ভেতরটা খুব ঠান্ডা, যেহেতু টেন্ট, হাওয়াটা প্রচণ্ড মারছে, তাই জন্য ঠান্ডা ভালোই ছিল। বাট ওরা ডবল ব্ল্যাঙ্কেট দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। সকাল সকাল উঠলাম 7টা নাগাদ, একটু আগে উঠলাম। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আজকের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে তাবো, অনেকটা জার্নি আছে। তো একটু পর এখানে ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো। এখানে স্নান করা যাবে না, মারাত্মক ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো সেই জন্যই জাস্ট অল্প, ওরা বললো অল্প গরম জল দেবে ওই হাত মুখ ধোয়ার জন্য, বাট স্নান করার জন্য সবাই গরম জল দিতে পারবে না, মানে সেই লেভেলের এখানে ইলেকট্রিসিটি এখানে নেই, তাই জন্য অত গরম করা যাবে না। তো আমরা জাস্ট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো। জাস্ট একটা জিনিস, এখানটাতে সামনের দিকে যে ইন্ডিয়া টিবেট বর্ডার কিছুটা ভেতর দিক পর্যন্ত যাওয়া যায়, সেখানটা কালকে আমাদের যাওয়া হয়নি, বিকেলবেলা আটকে গেছিলাম, কারণ একটা টাইমিংয়ের ব্যাপার আছে, সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। তো আমরা অনেক বিকেলে গেছি বলে যেতে দেয়নি এখনকার আর্মি অফিসাররা। তা আজকে চেষ্টা করবো যাওয়ার সকালবেলা, যদি হয় সেটা তোমাদেরকে দেখাবো, না হলে আজকে এখান থেকে চেক আউট করে সোজা তাবো। এখন এই সকালবেলা আমরা সবাই রোদ পোয়াচ্ছি, সবাই হাত দেখিয়ে দে। কেমন লাগলো রাতের অভিজ্ঞতা? ঠান্ডা কেমন পড়েছিল? এই যে একে অবস্থা দেখো, সব কিছু চাপিয়েছে, এত ঠান্ডা। তবে এখন রোদ্দুরের তাপটা অনেক বেশি, এখন আর লাগছে না, এখন আরামদায়ক ওয়েদার। তো ওদিকে আমাদের লাগেজ প্যাক করছে, এদিকে আমাদের ব্রেকফাস্টও সার্ভ হয়ে গেছে। এই যে আলু পরোটা আর আচার, এই হচ্ছে আলু পরোটা আর আচার। এইটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো সোজা স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে তাবো। তো খেয়ে নি, চলো। ছিটকুলের বুকেই লুকিয়ে আছে অপূর্ব সুন্দর রানীকান্ডা। চারিদিকে তুষার ঢাকা পাহাড়, সবুজে মোড়া বিস্তীর্ণ প্রান্তর, আর পাশে ছুটে চলা বাষ্পা নদীর স্রোত, সব মিলিয়ে যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই নির্জন সৌন্দর্য মনকে এক অন্যরকম শান্তি দেয়। যদি কখনো ছিটকুলে আসেন, তবে রানীকান্ডায় কিছুটা সময় অবশ্যই কাটাবেন। আলটিমেটলি এখন এসে পৌঁছালাম আমরা রানীকান্ডা। এটা হচ্ছে ছিটকুল থেকে আরও ভেতর দিকে 4 কিলোমিটার। এখানে আসার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়, সবার আধার কার্ড আনবে বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই টাইপের কিছু নিয়ে আসতে হবে। চেকপোস্টে তোমাদের সঙ্গে আর্মি অফিসাররা চেক করবে,
সেই থেকে তোমাদেরকে যে পুরো গাড়ি বেসিসে একটা পারমিট কার্ড এন্ট্রি মানে তোমাদেরকে অ্যালাউ করবে, সেই পারমিট কার্ড দেখে এখানে ঢুকতে হবে। 4 কিলোমিটার পর্যন্ত যেতে দেয়, তারপর কিন্তু আর কোনো জায়গা যাওয়া যাবে না, সেটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া আর্মিদের জন্য। এরপরেই হচ্ছে তিব্বত সীমান্ত। তো জায়গাটা তোমাদেরকে একবার দেখাই চলো, অসাধারণ সুন্দর জায়গা। যারা যারা ছিটকুল প্ল্যান করছো অবশ্যই রানীকান্ডা পর্যন্ত ড্রাইভারকে বলো, তারা নিয়ে আসবে তোমাদেরকে। কিছুই না, ছিটকুল থেকে মাত্র 4 কিলোমিটার, একদম কাছেই। কিন্তু জায়গাটা এত সুন্দর, অসাধারণ লাগবে, অনবদ্য জায়গা। চলো তোমাদের জায়গাটা দেখাই। এই যে এই গাড়িতে করে আমরা আসলাম, আর এই হচ্ছে জায়গা। কালকে আমরা যে সমস্ত পাহাড়গুলো দেখছিলাম একদম সেই পাহাড়েরই পাদদেশে চলে এসেছি। এই যে পুরো ভ্যালি, আর এখানে আর্মি অফিসাররা দাঁড়িয়ে আছে পুরো, আর সানলাইটও মারাত্মক। এত সুন্দর জায়গা। এদিক থেকে সামনের দিকে গেলে এইগুলো আরও তিব্বত বর্ডার, এদিকে ইন্ডিয়া টিবেট বর্ডার, এদিকে যাওয়া যাবে না, এতটা পর্যন্তই যেতে দেয়। আর এখান থেকে খালি ভিউটা দেখো, দুর্দান্ত। এই হচ্ছে ওপর থেকে ভিউ। একটু ওপরে উঠে আসলাম, চারিদিকের ভিডিওটা দেখাচ্ছি। তো এই ছিল আমাদের ছিটকুলের পর্ব, তোমাদেরকে দেখালাম অসাধারণ একটা জায়গা আছে। ছিটকুল পর্বটা শেষ করছি। জায়গাটার নাম হচ্ছে রানীকান্ডা, ঠিক আছে? ছিটকুল থেকে 4 কিলোমিটার ভেতরে। আপনারা এলে অবশ্যই আসবেন, কিন্তু আইডি প্রুফ নিয়ে আসবেন, আধার কার্ড। অ্যাকচুয়াল জেরক্স হলে কিন্তু চলবে না। রিয়েল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের পর্বে স্পিতির নেক্সট এপিসোডের জন্য। ততদিনের জন্য টাটা। টাটা।